নমস্কার, আমি দিয়া। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। বাংলাদেশ সেনাকে আটকাতে সিভিক পুলিশই যথেষ্ট, বললেন সুকান্ত মজুমদার। নিউ টাউনের নামে মলে দেহ ব্যবসা, স্পা সেন্টারে চলত মধুচক্র, বিস্তারিত ঘটনা। দুর্গাপুর উৎসবে বাংলাদেশের পতাকার ছবি দেওয়া স্টল ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি বিজেপির। ঘরে ঘরে অস্ত্র রাখুন, বাংলাদেশ প্রসঙ্গ তুলে হিন্দুদের বাঁচাতে নিদান অর্জুন সিং এর। আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতার পরিবারের 12 জনের নাম, প্রতিবাদ করে আক্রান্ত সিটু নেতা, গ্রামে জ্বলল আগুন। কসবায় কাউন্সিলরের উপর হামলা, আবর্জনায় ভরা মাঠ খুঁড়তেই উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিশি কাঁদানে গ্যাসে অসুস্থ 9 কৃষক, থামল দিল্লি চলো অভিযান। প্রিয় দর্শক, প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। বাংলাদেশে মৌলবাদীদের দাপাদাপি থামছেই না, ভারতের বিরুদ্ধে আসছে লাগাতার হুমকি। এমনকি ভারতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারিও দিতে দেখা গিয়েছে কট্টরপন্থী নেতাদের। এমনকি 4 দিনেই কলকাতা দখলের কথা বলছেন মৌলবাদীরা। তা নিয়ে শোরগোলের মধ্যেই এবার বাংলাদেশকে কার্যত ধুয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তার সাফ কথা, বাংলাদেশের সেনাকে আটকাতে রাজ্যের সিভিক পুলিশই যথেষ্ট। সেই সঙ্গে ভূয়সী প্রশংসা করেন ভারতীয় সেনার। এদিন TV9 বাংলার প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত বলেন, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশি হিন্দুরা যাচ্ছে সেটা আমাদের জন্য হৃদয় বিদারক। তবে বাংলাদেশ থেকে যারা হুমকি দিচ্ছেন তারা কোনো সরকারি পদে নেই, ওদের কোনো ক্ষমতা নেই। 4 দিনে কলকাতা দখল করার কথা বলছে, এটা কি হাতের মোয়া? কিছুই বোঝে না। বাংলাদেশ সেনার জন্য কলকাতার সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট, তারাই আটকে দেবে ওদের। এরপরেই ভারতীয় সেনার হয়ে ব্যাট ধরে সুকান্ত বলেন, ভারতের সৈন্য শক্তি সম্পর্কে ওদের কোনো আইডিয়া নেই। পৃথিবীর 4র্থ বৃহত্তম সেনা রয়েছে ভারতের হাতে, তবে ইসলামিক ধর্মান্ধতা কোন জায়গায় পৌঁছাতে পারে তার উদাহরণ বাংলাদেশ। পশ্চিমবঙ্গের মানুষকে সচেতন হওয়া দরকার। সম্প্রতি ভারত বিরোধী স্লোগান দিতে দেখা গিয়েছে বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজকে। ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছেন, আমরা ইন্ডিয়ার কলকাতা, আগরতলা এবং 7 সিস্টার্স দখল করব। আমরা ইন্ডিয়া বাংলাদেশ 2 দেশের মানচিত্রই নতুন করে আঁকব। এ মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে 2 দেশেই। নিউ টাউনের নামে মলে দেহ ব্যবসা, ঝকঝকে স্পা সেন্টারের আড়ালে মধুচক্র। শনিবার বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালিয়ে 17 জনকে আটক করে। সোমবার তাদের বারাসাত আদালতে তোলা হবে। নিউ টাউন জুড়ে রয়েছে একাধিক স্পা, রাস্তাঘাটে চোখ মেললেই দেখা যায় স্পা সেন্টারের বিজ্ঞাপন। জলজল করে স্পা সেন্টারের নাম এবং ফোন নম্বর। আর এই সমস্ত স্পা বা মাসাজ পার্লারে আড়ালে চলে দেহ ব্যবসা। দীর্ঘদিন ধরে নিউ টাউনের অ্যাক্সিস মলের স্পা সেন্টারের আড়ালে চলত দেহ ব্যবসা। নিউ টাউনের মাল্টি কমপ্লেক্সে ঝকঝকে স্পা সাইনবোর্ডের আড়ালে যে দেহ ব্যবসা চলছে তা বুঝতে অসুবিধা হতো না সাধারণ মানুষের। তাহলে পুলিশের কানে কেন পৌঁছলো না সেই তথ্য? উঠছে সেই প্রশ্ন। অবশেষে খবর পেয়ে শনিবার রাতে সেই স্পা সেন্টারে অভিযান চালায় বিধাননগর পুলিশ। অভিযান চালিয়ে 17 জন মহিলা এবং 7 জন পুরুষকে আটক করা হয়। শেষে স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চালানোর অপরাধে 3 জন মহিলা এবং 7 কাস্টমারকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাদের বারাসাত আদালতে পেশ করা হবে। মানব পাচারের মতো কঠোর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া ব্যানার টাঙিয়ে শাড়ি ও বিভিন্ন বস্ত্র সামগ্রী বিক্রি করছে দুর্গাপুর উৎসবে অংশ নেওয়া একটি স্টল। এই ছবি প্রকাশ্যে আসতেই তুঙ্গে উঠল বিতর্ক। পরিস্থিতি আরও জটিল হয় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের হুঁশিয়ারির পর। তিনি জানান, স্টল বন্ধ না করা হলে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। বাধ্য হয়ে মেলা কমিটি ওই স্টলটি থেকে বাংলাদেশের পতাকার ছবি সম্বলিত ব্যানার সরিয়ে দেওয়ার নির্দেশ দিল। শেষমেশ সরল বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া ব্যানার। দুর্গাপুরের বি জোনে রাজীব গান্ধীর স্মৃতি মেলা ময়দানে এবারও উৎসব শুরু হয়েছে। গতবারের মতো এবারও বাংলাদেশের ঢাকাই শাড়ি সহ সে দেশের বিভিন্ন বস্ত্র সম্ভার নিয়ে একটি স্টল তৈরি হয়। কিন্তু পরিস্থিতি এবারে অন্যরকম। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভেঙে দেওয়া ও ভারতের জাতীয় পতাকার অবমাননার মতো ঘটনা সকলেই জানেন। এমনই আবহে 6 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই উৎসব। 7 ডিসেম্বর সন্ধ্যায় মানুষজনের নজরে পড়তেই প্রতিবাদে সরব হন সকলে। তারপরে সেই ব্যানার খুলে দেন দোকানদাররা। লক্ষণ ঘড়ুই বলেন, তৃণমূল পরিচালিত দুর্গাপুর উৎসব মেলা কমিটির মদত ছাড়া এ কাজ কেউ করতে পারে না। রাজ্যের মন্ত্রীদের বলবো, অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক, না হলে বিজেপি ওই দোকানে গিয়ে ভাঙচুর চালাবে, প্রতিবাদ করবে। ব্যবসায়ী শামসুর রহমান বলেন, আমাদের পূর্বস্থলিতে বাড়ি, আধার কার্ড, প্যান কার্ড সবই আছে। 2 পয়সা রোজগারের জন্য মেলায় আসি।
মালিকের কথায়, বাংলাদেশের পতাকা দেওয়া ব্যানার লাগিয়েছিলাম, এখানকার মানুষজন আপত্তি করতেই সেটা আমরা খুলে দিয়েছি। এত ভালো একটা দুর্গাপুর উৎসব চলছে, সেখানে বিরোধীরা চক্রান্ত করে বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়ে দিয়ে বিতর্কের সৃষ্টি করছে বলে পাল্টা দাবি করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। যদিও মেলা কমিটির সদস্য প্রবীর ঘোষালের বক্তব্য, প্রচারের জন্য হয়তো ওরা ব্যানার লাগিয়েছিলেন, আদতে ওরা কেউই বাংলাদেশের নাগরিক নন, সবাই এদেশেরই নাগরিক। তারা বাংলাদেশের শাড়ি এনে বিক্রি করছেন, তবে বাংলাদেশের পতাকার ছবি সম্বলিত ব্যানার তা আমরা অবিলম্বে খুলে দিতে বলেছি। সংখ্যালঘু নিপীড়নে জ্বলছে প্রতিবেশী দেশ, প্রাণ ভয়ে প্রতি মুহূর্ত কাটাচ্ছেন সে দেশের হিন্দুরা। নিরাপত্তার খোঁজে এপারে পাড়ি দিতে মুখিয়ে তাদের অনেকেই। এই মুহূর্তে হিন্দুদের সুরক্ষা একেবারেই তলানিতে বাংলাদেশে, আর সেই ছবি তুলে ধরে হিন্দুদের অস্ত্র রাখার নিদান ভাটপাড়ার বাহুবলী বিজেপি নেতা অর্জুন সিং। রবিবার বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়ে তার পরামর্শ, নিজেরা বাঁচতে চাইলে ঘরে ঘরে অস্ত্র রাখুন, পাশাপাশি সনাতনীদের ঐক্যবদ্ধ করতে গেরুয়া শিবিরের ছাতার তলায় আসার আহ্বানও জানালেন অর্জুন সিং। রবিবার জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগরের ঝাউতলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেখছেন তো বাংলাদেশে হিন্দুদের উপর কি চলছে। ওখানে প্রাক্তন সেনকর্তা হুঙ্কার দিচ্ছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন বলে। কলকাতার রাজপথ ইতিমধ্যেই জিহাদিরা দখল করে নিয়েছে, জামাতিরা সব এখানে বসে আছে। এখানে দুর্গাপুজো কালীপুজো করতে বাধা দেওয়া হয়। জেহাদিদের রুখতে সনাতনীদের একজোট হতে হবে, আর তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা বিজেপির সদস্যতা নিন, বিজেপি একমাত্র হিন্দুদের রক্ষা করতে পারে। এরপর তার আরও পরামর্শ, নিজেদের বাঁচাতে চাইলে ঘরে ঘরে অস্ত্র রাখুন। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে প্রায় রোজই প্রতিবাদ কর্মসূচি চলছে বিজেপির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতন হিন্দু সমাজের বিক্ষোভ সীমান্ত অবরোধ হয়েছে। রবিবার গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল রয়েছে সনাতন হিন্দু সমাজের। এদিকে বিজেপি নেতারাও সদস্য সংগ্রহ অভিযানের নামে বাংলাদেশ ইস্যুর প্রতিবাদও চালিয়ে যাচ্ছে। তারই মাঝে অর্জুনের পরামর্শ, বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে আত্মরক্ষার্থে ঘরে অস্ত্র রাখতে। আবাস যোজনা নিয়ে অসন্তোষের সাক্ষী এবার মালদহ। মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর এলাকায় আবাস যোজনার তালিকায় এক তৃণমূল নেতার পরিবারের 12 জনের নাম রয়েছে বলেই অভিযোগ। তারই প্রতিবাদ করেন সিটু নেতা। শাস্তি হিসেবে ওই সিটু নেতাকে এলোপাথারি মারধর করে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় বলেও অভিযোগ। আর ওই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম তৃণমূল কর্মী সমর্থকরা অশান্তিতে জড়িয়ে পড়েন। দুপক্ষের সংঘর্ষে পড়ল একাধিক মোটরবাইক। সংঘর্ষের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যদিও তার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। আক্রান্ত সিটু নেতা দানেশ আলীর দাবি, তৃণমূল নেতা আবির আলী তার নিজের নাম সহ পরিবারের 12 জন সদস্যের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে। সপ্তাহ 2 আগে তার নজরে আসে সিটু নেতার। প্রতিবাদ জানিয়ে মানিকচক ব্লক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ, সেই আক্রোশেই রবিবার সকালে দানেশ আলীকে তৃণমূল নেতার নেতৃত্বে 10 থেকে 15 জন হামলা চালায়। ছুরি হাঁসুয়া দিয়ে এলোপাথারি সিটু নেতাকে কোপানো হয় বলেও অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়, মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এখনও চিকিৎসাধীন সিটু নেতা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সিপিএম এবং তৃণমূল সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপক্ষের মধ্যে প্রথমে বচসা বাঁধে, পরে একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু হয় হাতাহাতি। এই ঘটনায় দুপক্ষের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় একাধিক মোটর বাইকও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে নতুন করে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সংঘর্ষের ছবি, যদিও সংবাদ প্রতিদিন ডিজিটাল এই ছবির সত্যতা যাচাই করেনি। মানিকচক থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে, যদিও এখনও অধরা অভিযুক্ত তৃণমূল নেতা আবির আলী। কসবায় কাউন্সিলরের উপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাটিতে পুঁতে রাখা হয়েছিল বন্দুকটি। এই মামলায় ধৃত পিন্টুকে সঙ্গে নিয়ে শনিবার বন্ডেল গেট এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত লক্ষণ কুমার শর্মা ওরফে পিন্টুকে একটানা জিজ্ঞাসাবাদ করা হয়। গত 15ই নভেম্বর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে বসে থাকার সময় হামলা হয় কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর। বাইকে দুষ্কৃতীরা এসে তাকে খুব কাছ থেকে গুলি করে পালানোর চেষ্টা করে, তবে শেষ মুহূর্তে বন্দুকের ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি বেরোয়নি। বরাত জুড়ে প্রাণে রক্ষা পান 108 নং ওয়ার্ডের কাউন্সিলর। কলকাতা পুলিশ সিট গঠন করে তদন্তে নামে। এর মধ্যে হামলার অন্যতম মূল চক্রী সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, হামলার মাস্টারমাইন্ড গুলজার বিহার থেকে 2টি অস্ত্র এনে এই মোহাম্মদ আলীর কাছে রাখতে দিয়েছিল। এর মধ্যে একটি 7 mm ও একটি 9 mm পিস্তল। ঘটনার দিন আলীর গুলশান কলোনির বাড়ি থেকে অস্ত্রগুলি নিয়েই বাইকে করে সুশান্ত ঘোষের উপর হামলার জন্য বেরোয়, কিন্তু মিশন ব্যর্থ হওয়ায়
বাইক অস্ত্র ফেলে পালায় তারা। পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র ও পরে বাইকটি উদ্ধার করে। এবার আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। দিল্লি চলো অভিযান থামালো কৃষকরা। রবিবার অভিযান শুরু হওয়ার সময় হরিয়ানা পুলিশের কাঁদানে গ্যাস ছোড়ার জেরে 9 জন কৃষক জখম হয়েছেন। তাই একদিনের জন্য দিল্লি চলো অভিযান কর্মসূচি থামালো কৃষকরা। এই প্রসঙ্গে কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের জানিয়েছেন, কাঁদানে গ্যাসের কারণে একজন কৃষক গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই সঙ্গে 8 থেকে 9 জন জখম হয়েছে। তাই আমরা জাট প্রত্যাহার করে নিয়েছি। পুলিশি অনুমতি মিললেই শুরু হবে কর্মসূচি। বলা বাহুল্য, শম্ভু সীমানায় আটকে দেওয়া হয়েছিল কৃষকদের। রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ওই এলাকা। ছোড়া হয় কাঁদানে গ্যাস, চলে লাঠি। 6 জন কৃষক অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার দেখা গিয়েছে একই চিত্র। উল্লেখ্য, রবিবার শম্ভু সীমান্ত থেকে দিল্লি চলো অভিযানের সময় কৃষকদের লক্ষ্য করে লাঠি চালায় পুলিশ। সেই সঙ্গে ছোড়া হয় কাঁদানে গ্যাস। তাতেই জখম হন আন্দোলন কৃষকরা। এই প্রসঙ্গে শম্ভু সীমান্তের পুলিশ জানিয়েছে, কৃষকরা 101 জনের একটি দল হিসেবে নয়, বরং ভিড় করে যাচ্ছিল। সেই সময় তাদের আটকানো হয়। আমরা প্রথমে তাদের পরিচয় যাচাই করব এবং তারপরে তাদের এগিয়ে যাওয়ার অনুমতি দেব। এরপরেই দিল্লি চলো অভিযান স্থগিত করল কৃষকরা। ফের নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে। এর ফলে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে রবিবার থেকে। 2-3 দিনের জন্য কমবে শীতের আমেজ। বুধবার থেকে ফের তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দার্জিলিংয়ে স্নোফল, বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে হবে। ঘন কুয়াশার সতর্কবার্তা জারি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। শ্রীলঙ্কা উপকূলকে পাশে রেখে তামিলনাড়ু উপকূলের দিকে এর অভিমুখ। জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণ পূর্ব বাতাসে ভর করে। সোমবার পর্যন্ত দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি হবে সোমবার পর্যন্ত দার্জিলিং ছাড়াও কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে। রবিবার থেকে বাড়বে তাপমাত্রা, আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। সোমবার তাপমাত্রা আরও একটু বাড়বে। মঙ্গলবার একই রকম থাকবে তাপমাত্রা। বুধবার থেকে ফের ধীরে ধীরে কমবে তাপমাত্রা। ঘন কুয়াশার সতর্কবার্তা জলপাইগুড়ি ও কোচবিহারে। ঘন কুয়াশা থাকতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা থাকছে। তৃণমূলে যোগ দিয়ে বড় দায়িত্ব পেলেন অসমের অভিজ্ঞ নেতা রমেন চন্দ্র বড়ঠাকুর। অসমের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হলো তাকে। শনিবার কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুস্মিতা দেবের হাত ধরে তৃণমূলে যোগদান দেন অসমের রাজনীতিতে পোড় খাওয়া এই নেতা। অসমের সংগঠন বাড়াতে দীর্ঘদিন ধরেই তৎপর তৃণমূল। যদিও সাম্প্রতিক সময়ে অসমে বেশ খানিকটা শক্তি ক্ষয় হয়েছে ঘাসফুলের। লোকসভা ভোটে অসমের 4 আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় আসেনি। এরপর রাজ্য সভাপতির দায়িত্ব ছেড়ে দেন রিপুন বোরা। এরপর অসমে ইনচার্জের দায়িত্বে আনা হয় বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে। 2026 সালে অসম বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে অসমের সংগঠন বাড়ানোর কাজে নেমে পড়েন তিনি। অবশেষে উত্তর পূর্বের এই রাজ্যে তৃণমূলের সভাপতি পদে রমেনকে দায়িত্ব দিল তৃণমূল। শনিবার এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করেছে ঘাসফুল শিবির। কংগ্রেসের হাত ধরে রাজনীতি শুরু করলেও গত জুলাই মাসে কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দেন রতন। তবে কেজরির দলে সেভাবে সুযোগ করে উঠতে পারেননি তিনি। জানা যায়, সুস্মিতা দেবের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে তার। সেই সূত্রেই শনিবার কলকাতায় এসে তৃণমূলে যোগ দেন তিনি। অসম রাজনীতিতে অভিজ্ঞ এই নেতার দলে যোগদান অসম তৃণমূলকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। খবর শেষ হলো।